আলোটা একটু রেখে দাও, লাইট আসছে তো। এটা হচ্ছে পঞ্চম অংশ। রাসায়নিক বন্ধন 2। রাসায়নিক বন্ধন 2, পঞ্চম অংশ রাসায়নিক বন্ধন 2। গত ক্লাসে একটা বাড়ির কাজ ছিল, দেখি কে কেমন করতে পারছে এটা। HW নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, দেখি কে কে করছে। সিগমা, তারপর ফাই গুলো দেখাও। সিগমা, তারপর এগুলো তো অনেক মজার। সামনে কিন্তু সংকরণের সময় এই ধরনের অনেক অরবিটাল চিত্র আমাদের আঁকতে হবে। এটা তো মাত্র শুরু, সংকরণে দেখবে যে সবগুলো এরকম চিত্র। দেখো নাইট্রোজেন 1s2 2s2 2p3। নাইট্রোজেন যদি আমরা ভেঙে ভেঙে লিখি 2px1 2py1 2pz1। আচ্ছা, তোমাদের আগে ঘোষণাটা আবার দিই, মনে করিয়ে দিই, তোমরা আবার ভুলে যাবে। পরীক্ষার কথা তো সবাই ভুলে যাও। পরীক্ষাটা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম থেকে চতুর্থ অংশ। প্রথম থেকে চতুর্থ অংশ সৃজনশীল সিকিউ, 20 নাম্বার 1 ঘন্টা, 1 ঘন্টা 20 নাম্বার 1 ঘন্টা, দুইটা সৃজনশীল থাকবে আর কি। প্রথম থেকে চতুর্থ অংশ। বুধবারে যারা আসবে বুধবারে দিতে পারবে 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। এই বৃহস্পতিবারে দিতে পারবে, বৃহস্পতিবারে 3টা থেকে 4টা, এই তারপর 6টা থেকে না 4টা থেকে 5টা দিতে পারবে। পরীক্ষা তো, পরীক্ষা যে কোনো টাইমে দেওয়া যায়, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা। বৃহস্পতিবার সারা বিকাল ব্যাপী দিতে পারবে। বৃহস্পতিবারে নবীনবরণ থাকতে পারে বিএনদের, সেক্ষেত্রে শুক্রবারও দিতে পারবে। আর শুক্রবারে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা, অনেকগুলো টাইম। ঠিক আছে, টাইমের কোনো অভাব নেই। আর 3 দিন ধরে পরীক্ষা চলবে। ঠিক আছে, 3 দিন ধরে, সে বুধবার থেকে শুরু হয়ে শনিবার। তাও যদি শিখা হয় কিছু খারাপ, আনতে যায়, তাহলে তৃতীয় অধ্যায় প্রথম থেকে চতুর্থ অংশ সিকিউ 20 নাম্বার 1 ঘন্টা। দরকার হলে বুধবারে 1 সেট, বৃহস্পতিবারে আরেক সেট, শুক্রবারে আরেক সেট। ঠিক আছে, 3 দিনে 3 সেট দেবো আর কি, অসুবিধা নেই। আমার কাছে সেটের কোনো অভাব নেই, অনেক সেট প্রশ্ন আছে, এক দিন এক সেট দেবো। 2s2 2px1 2py1 2pz1। আমি আগে বলছিলাম অধিক্রমণ কারা করে, যারা অযুগ্ম, যেগুলো সিঙ্গেল ইলেকট্রন সেগুলো অধিক্রমণ করে যুগ্মবদ্ধ হওয়ার জন্য, এর ফলে অরবিটালটা পূর্ণ হয়ে যায়। এখন অরবিটালটা তো আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ, কিন্তু অধিক্রমণ করলে 2টা ইলেকট্রন হয়ে যায়, 2টা অরবিটালই পূর্ণ হয়ে যায়। কিভাবে হবে? প্রথমে আমি যদি এই px দেখাই, px-কে আমি x অক্ষ বরাবর রাখি, এটা একটা px x অক্ষ বরাবর আছে, এটা একটা নাইট্রোজেনের px, আরেকটা নাইট্রোজেনের px, মনে করে এভাবে আছে, 2টা px। আমরা ওদের সাথে সাথে মুখোমুখি অধিক্রমণটাও দেখা ফেলি। এটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ, px অধিক্রমণের ফলে, মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়ে গেছে, শেষ। সিগমা বন্ধন কিন্তু একটাই হতে পারবে, একটার বেশি সিগমা বন্ধন অসম্ভব। কেন হয় না দেখো, এবার py যেহেতু এরা একই অক্ষে আছে, একই অক্ষে অবস্থিত, 2টি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন তাকে সিগমা। এক্স গুলো যেহেতু একই অক্ষে আছে, ওয়াই তো আর একই অক্ষে থাকতে পারবে না, ওয়াই গুলোকে থাকতে হবে এইভাবে, এইভাবে থাকতে হবে। তাই এদের মধ্যে আর মুখোমুখির সুযোগ নাই, ওরা হতে পারবে পার্শ্বিক।
তা আমরা আবার একই সাথে এখানে কিন্তু শুধু ওয়াই তো না, জেডও আছে, কিন্তু জেডও আছে, জেড তো একে বেলি, এই জেড তো একে বেলি, জেড তো একে বেললাম। এবার আমরা দেখি প্রথমত ওয়াইগুলোর মধ্যে পার্শ্বিক অতিক্রমণ হবে, পার্শ্বিক অতিক্রমণ, এর ফলে একটা ফাই বন্ধন গঠিত হবে। এই দুইটা মিলে কিন্তু একটা ফাই বন্ধন। আবার তোমরা মনে করো না এটা একটা না, এটা তো দুইটা অরবিটালের অতিক্রমণ একটাই হবে ফাই বন্ধন। ওদিকেও হতে পারে অতিক্রমণ, এদিকেও হতে পারে সেটা। তারপর বাকি আছে কে, এটা কে গেল, এটা গেল ওয়াই অতিক্রমণ শেষ। এখন বাকি আছে জেড, এখন অতিক্রমণ হবে জেড বরাবর যেটা আছে। জেড বরাবর আছে, এই এটা আরেকটা, এটা আরেকটা ফাই, এইভাবে দেখাতে হবে। হ্যাঁ একটা ঠিক আছে, সিগমাটা ঠিক আছে, ফাইগুলো দেখাই দাও, হয়ে গেছে। ফাই দুইটা হবে না, একটা ফি ওয়াই বরাবর পরস্পরের সমান্তরালে অবস্থিত দুটি অরবিটালের পার্শ্বিক অতিক্রমণ ফলে যে বন্ধন তাকে ফাই বন্ধন যেহেতু পার্শ্বিক অতিক্রমণের ফলে হয় এটা দুর্বল, সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি হয় এটা সবল, এটা শক্তিশালী। তাহলে বুঝতেই পারছো যে তোমার এই সিগমা হতে পারবে একটা, বাকিগুলো হচ্ছে ফাই। ঠিক আছে, এভাবে ত্রিবন্ধন গঠিত হয়। তো এরকম কিন্তু আরও অনেকবার আসবে, আরও অনেকগুলো সমস্যা আসবে। আর তোমার হাতে তো এত সময় থাকবে না, তুমি কিভাবে আঁকবে অল্প সময়ের মধ্যে। আমরা অল্প সময়ের মধ্যে আঁকতে হলে একসাথে তিনটা ফি এক্স তাদের মধ্যে অতিক্রমণগুলো কীভাবে হবে দেখো। প্রথমে ফি এক্স অতিক্রমণ হয়ে গেল একটা, এই যে এক্স অক্ষ বরাবর যে দুইটা আছে, এই এক্স অক্ষ বরাবর যে দুইটা আছে তাদের মধ্যে একটা মুখোমুখি অতিক্রমণ হয়ে গেল, পি এক্স সিগমা। এবার আসবে ওয়াই এর মধ্যে পার্শ্বিক অতিক্রমণ হয়ে গেল, এই যে ওয়াই, এই এক্সও চলে গেল, এক্স গেল, ওয়াইগুলো চলে গেছে। এখন আছে কি জেড। তুমি তো এত কালার করার সময় পাবে না, ব্যাস সেভাবে দেখা দেবে জেড, এক্স ওয়াই জেড, এটা সিগমা আর দুইটা ফাই। এভাবে আঁকতে গেলে তো সময় লাগবে, এইগুলো ডেকোরেশনের জন্য তো আর বোনাস নাম্বার নাই। ঠিক আছে, সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। তোমরা এক কালার দিয়ে এভাবে সংক্ষেপে এঁকে ফেলবে দ্রুত, কোনো অসুবিধা নেই। যাক, এই যে তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে এই জন্য তিনটা বন্ধন, তবে সিগমা একটা, ফাই বাকিগুলো। এখানে ফি এক্স হোক, ফি ওয়াই বা ফি জেড, যে কোনো একটা সিগমা হতে পারবে, কোনো অসুবিধা নেই। যাক, এই হচ্ছে আমাদের মোটামুটি ত্রিবন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধনের রহস্য। এতদিন আমরা দেখতাম, এখন আমরা দেখলাম যে কীভাবে আসলে প্রকৃত ঘটনাটা কীভাবে অতিক্রমণটা হয়। এগুলো হচ্ছে অতিক্রমণ, ওভারল্যাপ করা, একটার সাথে একটা মিশে দেওয়া। এবার আসো আরেকটা নতুন বন্ধন, যে বন্ধনটা আমরা আগে দেখি নাই, শুনি নাই, কিন্তু এটার প্রভাব প্রতিনিয়ত আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। আর সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আরেকটা রাসায়নিক বন্ধন, গুরুত্বপূর্ণ হাইড্রোজেন বন্ধন, খুবই ইম্পর্টেন্ট এই হাইড্রোজেন বন্ধনটা। দেখো হাইড্রোজেন বন্ধনটা কীভাবে গঠিত। হাইড্রোজেন বন্ধন পড়ার আগে কিন্তু আমাদের কিছু বিষয় জানতে হবে আগে। তার মধ্যে এক নম্বরে চলে আসে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিয়ে পড়ি না পর্যাপিত ধর্মে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগ দেখবে যে এখানে তড়িৎ ঋণাত্মকতা থেকে শুরু হবে পোলারিটি। এই পোলারিটি থেকেই শুরু হবে হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন সরাসরি হচ্ছে না, আগে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানতে হবে, তারপর পোলারিটি, তারপর হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন দ্বারা আমরা অনেক ঘটনা ব্যাখ্যা করতে পারবো। যাক, সেগুলোতে আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা একটা আলোচনা করি। প্রথমত তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, যদিও বা এটা একবার আলোচনা হয়ে গেছে তোমাদের পর্যায়বৃত্ত ধর্ম পড়ানোর সময় কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করে ফেলছি। তারপর আরেকটু মনে করিয়ে দিই যে তড়িৎ ঋণাত্মকতা কী। হাইড্রোজেন সর্বশেষ সেলে একটা ইলেকট্রন, ক্লোরিন সর্বশেষ সেলে 7টা ইলেকট্রন। তো হাইড্রোজেন আর ক্লোরিন যেহেতু দুইটাই অধাতু, তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে।
তো এর ফলে হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের অবস্থা পেয়ে গেছে, ক্লোরিনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অবস্থা পেয়ে গেছে। এখন এদের মধ্যে এইরকম একটা সমযোজী বন্ধন গঠিত হওয়ার কথা শেয়ারের মাধ্যমে, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে আমরা সবাই জানি ফ্লোরিন হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ মল, সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। ইলেকট্রোনেগেটিভটা কি? সেটা হচ্ছে এই যে বন্ধনজয়ী ইলেকট্রনগুলো দুই নিউক্লিয়াসের মাঝখানে থাকার কথা, কিন্তু মাঝখানে না থেকে দেখা যায় যে ফ্লোরিন তার নিজের দিকে টেনে নিয়ে যায়, মানে ইলেকট্রন লুবি মোল ওরা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যায়, লাভটা বেশি পেতে চায় দুইজনে, অথচ সমান সমান অংশীদার, ও একটা দিছে এও একটা দিছে, কিন্তু বেশি পেতে চায় কে? ফ্লোরিন। এই যে দুইটা মৌলের পরমাণুর মধ্যে একটি মৌলের পরমাণু কর্তৃক ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটাকে বলে তড়িৎ-ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তড়িৎ-ঋণাত্মকতা বলে, অর্থাৎ এটা অধিক আকর্ষণ করে। এর ফলে ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে একটু ছুটে যায়, এদিকে ঝুঁকে যায়, মানে ফ্লোরিনের দিকে চলে যায় একটু ইলেকট্রনগুলো। এর ফলে যে ঘটনাটা ঘটে, ফ্লোরিন প্রান্তে আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন প্রান্তে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। কোনো যৌগের দুই প্রান্তে দুই বিপরীত মেরুর সৃষ্টি হলে সেই যৌগগুলোকে ফোলার যৌগ বলা হয়। তাহলে এই হিসাবে একটি ফোলার যৌগ, কারণ এই হিসাবের মধ্যে দুই প্রান্তে দুই বিপরীত মেরুর সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে তোমার পোলারিটি। এখানে ইলেকট্রনগুলো আংশিকভাবে নিয়ে যায়, আংশিক বোঝানোর জন্য ডেল্টা চিহ্নটা ব্যবহার করা হয়। ডেল্টা মানে আংশিক, যেদিকে ইলেকট্রন গেছে সেদিকে মাইনাস, যেখান থেকে গেছে সেখানে প্লাস। কিন্তু যৌগটা যদি সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে গঠিত হতো, সোডিয়াম আর ক্লোরিন, এখানে সোডিয়াম ধাতু ইলেকট্রন দান করে, সম্পূর্ণ দান করতেছে, কিন্তু সম্পূর্ণ দান করলে সম্পূর্ণ প্লাস, ফ্লোরিন সম্পূর্ণরূপে ইলেকট্রনটা তার কাছে গ্রহণ করে, যেহেতু সম্পূর্ণ গ্রহণ করছে এটা সম্পূর্ণ মাইনাস, তখন বন্ধনটা হচ্ছে আয়নিক। এটা একদম দিয়ে দিছে, একদম দিয়ে দিলে একদম ফুল প্লাস ফুল মাইনাস, কিন্তু এটা তো দিয়ে দেয় না, আংশিকভাবে নিয়ে যায়। আংশিকভাবে নিয়ে যায় বলে আংশিক বোঝানোর জন্য কি ডেল্টা, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এইগুলো কিন্তু সময়োজোগ। সময়োজোগের মধ্যে কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? আয়নিক, মানে এই সময়োজোগগুলো পানিতে দ্রবীভূত হবে, যেটা হওয়ার কথা না। সময়োজোগের ধর্ম কিন্তু অফুলার এবং পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু এরা পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ সময়োজোগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এটা প্রকাশের কারণ হচ্ছে তৈরি-আন্তকতা। তৈরি-আন্তকতার পার্থক্যের কারণে কিন্তু সময়োজোগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, মানে পোলারিটি দেখা যাচ্ছে, পোলারিটি। দেখ, এটাই হচ্ছে তৈরি-আন্তকতা। এই যে বন্ধনজোড়, সময়োজী বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তৈরি-আন্তকতা বলে। এবার আসো আমাদের তৈরি-আন্তকতা মানগুলো একটু জানতে হবে। দেখো, তৈরি-আন্তকতা মানগুলো কি কি একটু দেখি। আমরা অবশ্যই আগে একবার লিখে দিয়েছিলাম, আবার আমি মনে করিয়ে দিচ্ছি। আর সেই তৈরি-আন্তকতার মানগুলো কি কি হতে পারে? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এটা একদম ইজি মনে রাখা। 1, 1.52, 2.53, 3.54 মনে পড়তেছে তো? খুব সুন্দরভাবে এবার পরিবর্তনটা হয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 3, 2.8, 2.5, সালফার, ফসফরাস, সিলিকন, 1.8, 2.1, 2.5, যাক এগুলো। এই মানগুলো আমাদের মুখস্থ রাখতেই হবে। এই যেগুলো লিখে দিছি এগুলোই মূলত বেশি প্রয়োজন পড়ে, এগুলোই আমাদের প্রয়োজন পড়বে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলছো আশা করি। এটা আমাদের কেন মনে রাখতে হবে? যেমন তোমাকে একটা প্রশ্ন দিল যে এই অ্যামোনিয়া কি পানিতে দ্রবীভূত হয়? তুমি কীভাবে বুঝবে অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয় কিনা, বা অ্যামোনিয়া ফোলার যৌগ কিনা? তো এটা ফোলার কিনা কীভাবে বুঝবো সেটার একটা সূত্র আছে, যেটা তুমি জানতে পারবে 11 নাম্বার প্রশ্নে যদি যাও তোমরা। তোমাদের তৃতীয় অধ্যায় পঞ্চম অংশের 11 নাম্বারে একটু যাও। 11 নাম্বার সময়োজোগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ। দেখো, সেখানে আছে সময়োজোগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ। পেয়েছো তো সবাই?
সমযোগে আইনিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ। আচ্ছা, তো এখানে 11 নম্বরে কি আছে দেখো, এই যে সমযোগগুলোর মধ্যে কেন আইনিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এই সমযোজী যৌগকে, এটা আমরা মুছে ফেলি, এগুলো তো মুখস্থ হয়ে গেছে, এটা একটু মুছে ফেলি। এবার দেখো আমরা দেখি সমযোগের ধরন, বিভিন্ন ধরনের সমযোগ আছে, আমরা এটা একটা তালিকা করে ফেলি, তালিকা করে একটু জানতে চাই আমরা, অনেক বড় একটা তালিকা, তবে এত বড় লাগবে না। দেখো এই তালিকাতে 3টা ঘর থাকবে, 4টা ঘর থাকবে, 4টা ঘর, 2, আচ্ছা ঘরগুলো আমি একটু পরে আঁকি, কারণ কিছু ঘরে জায়গা বেশি লাগবে, কিছু ঘরে কম লাগবে। আগে দেখো, আগে এদিকে দেখো, প্রথম ঘরটা হবে সমযোজী যৌগের ধরন, সমযোজী যৌগের ধরন। ধরন বলতে এরকম 4টা লাগবে, তবে একটু পরে। আগে দেখো সমযোগের ধরন, সমযোগটা কি? বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী। এখানে এটা একটু ছোট হলে চলে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এখানে থাকবে উদাহরণটা আমাদের জন্য একটু বড় লাগবে, অনেক লম্বা। কেন লাগবে? আগে একটা তুলনা দেখি। বিশুদ্ধ সমযোজী তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে 0। কেন? বিশুদ্ধ সমযোজী হচ্ছে হাইড্রোজেনের মধ্যে দেখো তো এইচ ডিফারেন্স কত? 2.1 সমান কত? 0। ঠিক একইভাবে ক্লোরিনের মধ্যে ডিফারেন্সটা দেখো 3.0 ডিফারেন্স কত? 0। এটা হচ্ছে ডিফারেন্স 2 মাইনাস না, ডিফারেন্স 2। এইগুলো হচ্ছে বিশুদ্ধ সমযোজী, যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, মানে এরা প্রায় সমযোজী, প্রায় 100% সমযোজী আচরণ করার চেষ্টা করে। কিন্তু 2 নম্বরে অফোলার সমযোজী, দেখো অফোলার সমযোজী মানে পোলারিটি নাই। অফোলার সমযোজীতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে 0.5 বা 0.5 থেকে কম, 0.5 অথবা 0.5 থেকে কম, 0.5 থেকে কম হতে হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। সেরকম যৌগ হচ্ছে মিথেনের মধ্যে তুমি দেখো কার্বন হাইড্রোজেন ডিফারেন্সটা কত? 2.5 ডিফারেন্স টু 2.1 সমান কত? 0.4। এই যে সমস্ত যৌগে এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলি এই জন্য মুখস্থ রাখতে হবে বলছিলাম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে কম, ওরা অফোলার এবং ওরা কোনোদিন পানিতে দ্রবীভূত হবে না। এই যে মিথেন, শুধু মিথেন কেন, পেট্রোল, কেরোসিন, ডিজেল, অকটেন, যত জ্বালানি আছে কেউ পানিতে দ্রবীভূত হয় না। কেন হয় না? কারণ ওগুলো সব হাইড্রোকার্বন। পেট্রোল, কেরোসিন, ডিজেল এরা হচ্ছে হাইড্রোকার্বন। এদের সংকেতও জানতে পারবে অর্গানিক পড়ার সময়। এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন, ওদের মধ্যে আছে কার্বন হাইড্রোজেন বন্ধন, ওরা হচ্ছে হাইড্রোকার্বন। তো এগুলো অফোলার, সেজন্য এরা কোনোদিন পানিতে দ্রবীভূত হবে না। এমনকি কার্বন টেট্রাক্লোরাইডে দেখো কার্বন আর এটা ডিফারেন্স, কিন্তু ডিফারেন্স সমান কত? 0.5 বরাবর। 0.5 হলেও হবে না, 0.5 হলেও কিন্তু এটা অপোলার যৌগ, এটা পানিতে দ্রবীভূত হবে না। তাহলে 0.5ও হবে না, আবার 0.5 থেকে কম তো হবেই না। ঠিক আছে, 0.5 থেকে কম কোনো দিনও হবে না। এই হচ্ছে আমাদের মোটামুটি কি বিশুদ্ধ আর অপোলার। এরপর পোলারিটি শুরু, পোলার সমযোজী। পোলার সমযোজী কারা? দেখো কারা পোলার সমযোজী। পোলার সমযোজী হচ্ছে 0.5 থেকে বেশি। এই 0.5 থেকে বেশি হলে সাধারণত সেগুলো পোলার হয়, এবং 1.7 থেকে কম, 1.7 থেকে কম, এইগুলি হচ্ছে পোলার। তো পোলার যৌগের মধ্যে 1 নাম্বার উদাহরণ হচ্ছে পানি। আমরা সবাই জানি পানি একটি পোলার যৌগ, এবং পানি দিয়ে আইসক্রিম তৈরি করে বলে পোলার আইসক্রিম নাম হয়েছে। এটা তো জানি কেন আইসক্রিমের নাম পোলার হলো, কারণ পানি পোলার, সেজন্য আইসক্রিমের নাম পোলার, কারণ পানি দিয়ে তো পানিতে প্রধান উপাদান আইসক্রিম তৈরি। তো পানি কেন পোলার? দেখো পানি কেন পোলার, আমরা পানির মধ্যে ডিফারেন্সটা দেখি। অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, ডিফারেন্স অনেক বেশি, 1.4। সেজন্য পানি একটি পোলার মানে কি একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে, এই পোলারিটি।
এই যাদের তৈরি হতে পার্থক্য 0.5 অতিক্রম করে গেছে, ওরা ফুলার হবে। তারপর অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো দেখো 2.1, ডিফারেন্স কত? 0.9। যেহেতু এটাও ফুলার, অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হবে। এই যে কারা পানিতে দ্রবীভূত হবে, কারা হবে না, এটা তোমার হাতে এখন। এরা পানিতে দ্রবীভূত হবে, এই যারা ফুলার, ঠিক আছে। তবে সবসময় এটা সত্য হয় না। কখন? যেমন কার্বন অক্সিজেন, ডিফারেন্স কিন্তু অনেক 1, কিন্তু আর তারপরে দেখা যায় এটা অফুলার। কারণটা কি? যে সমস্ত যৌগগুলো সরলরৈখিক, স্ট্রেট লাইন, পানি তো স্ট্রেট লাইন না। পানি যদি সরলরৈখিক হতো, কেন স্ট্রেট লাইন না সেটা আস্তে আস্তে কিছুদিন পরে সংকরণ করার সময় জানতে পারবে যে পানি কেন কৌণিক, কার্বন ডাইঅক্সাইড কেন সরলরৈখিক। এগুলো সংকরণের কারণে হয়। যেগুলো সরলরৈখিক সেগুলোর ক্ষেত্রে অক্সিজেনও টানতেছে এদিকে, এই অক্সিজেন এদিকে টানতেছে ইলেকট্রনকে, এই অক্সিজেন এদিকে টানে, এই অক্সিজেন এদিকে, এই অক্সিজেন এদিকে, ফলে ইলেকট্রনগুলো তার জায়গা থেকে নড়ে না, সরলরৈখিক তাই। ফলে এটা অপোলার, কার্বন ডাইঅক্সাইড অপোলার হয়ে যায়, কিন্তু এটা ফোলার হওয়ার কথা। তাহলে 0.5 বেশি হলে যে ফোলার হবে এটা ঠিক নয়, এটা একটা শর্ত, এটা একটা ক্রাইটেরিয়া, এটার সম্ভাবনা বেড়ে যায়। মানে এটা প্রধান একটা শর্ত, ফোলার হতে হলে অবশ্যই 0.5 থেকে বেশি হতে হবে। এরপরও আরও অন্য অন্য কারণ আছে যেগুলো অতিক্রম করে যেতে হবে। এবার আসো প্রায় আয়নিক। 4 নাম্বার হচ্ছে প্রায় আয়নিক। প্রায় আয়নিক, প্রায় আয়নিক হচ্ছে 1.7 থেকে বেশি হবে, 1.7 থেকে বেশি। সেরকম উদাহরণ খুব রেয়ার, যেমন এইসে। সাধারণত প্রায় আয়নিক তো আয়নিক যৌগগুলো, কারণ যৌগটা তো ফোলার কিন্তু তার বৈশিষ্ট্যগুলো আয়নিক। দেখা গেছে 60-40, মানে 60% আয়নিক, 40% ফোলার। এই সমযোজী একটা যৌগের মধ্যে নাম এসে সমযোজী, কিন্তু তার কাজকর্মগুলো আয়নিক। পানিতে দিলে আয়নিত হয়, দ্রুত বিক্রিয়া করে, গলনাঙ্কের সঙ্গে বেশি, ইত্যাদি ইত্যাদি। আয়নিক যৌগের যে ধরনের বৈশিষ্ট্য এটারও ঠিক সেরকম, মানে প্রায় আয়নিক। কেন? কারণ এটার ডিফারেন্সটা অনেক অনেক বেশি আয়নিক যৌগের মতো। ডিফারেন্সটা কিন্তু আয়নিক যৌগের মতো, সোডিয়াম ক্লোরাইডের মতো, সোডিয়াম ক্লোরাইডের মতো এই ডিফারেন্সটা। সেজন্য এগুলো প্রায় আয়নিক, মানে এটা উচ্চ পোলার, এত বেশি পোলার যেন মনে হয় সে আয়নিক যৌগ। কিন্তু এরপরও আমরা এটাকে আয়নিক বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হাইড্রোজেন অধাতু, ক্লোরিনও অধাতু, তাদের ইলেকট্রনটা কিন্তু শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়েছে, তাই জন্মগতভাবে সে সমযোজী, কিন্তু আচরণগতভাবে সে আয়নিক। মনে করো তোমার জন্মের পর তুমি এখানে মনে করো ক্লাস 2-3 পর্যন্ত পরে তোমাকে ব্রিটেনে পাঠিয়ে দিলাম। তুমি ওখান থেকে 25 বছর পরে আসলে, তোমাকে 10 বছর পরে পাঠিয়ে দিলে, তুমি 25 বছর পরে আসলে, 15 বছর তুমি ওখানে কাটিয়ে দিলে, তো তোমার আচরণগুলো কাদের মতো হবে? ব্রিটিশদের মতোই হয়ে যাবে। এটা জন্মগতভাবে কিন্তু বাংলাদেশি বা সমযোজী, কিন্তু তার আচরণগুলো হয়ে গেছে ব্রিটিশদের মতো, আয়নিক যৌগের মতো। এটাই কিন্তু অবশ্যই সমযোজী, কারণ তার সৃষ্টিটা তো এইভাবে শেয়ার মাধ্যমে হয়েছে, ঠিক আছে। কিন্তু আচরণগুলো এভাবে, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমযোজী থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? আয়নিকের দিকে চলে যাচ্ছে। সমযোগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এই ঘটনাটার কারণ হচ্ছে ফোলারিটি। ফোলারিটি হচ্ছে প্রধান কারণ। ঠিক একইভাবে দেখবে আগামীতে আসবে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটার কারণ হবে ফোলার আয়ন। আচ্ছা যাক, তাহলে এখন আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে কখন একটা যৌগ ফোলার হবে। এখন দেখো এই 7 নম্বরে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। 7 নম্বরে আমরা চলে যাই। 7 নম্বরে আমরা একটু 7 নম্বরে যাই। 7 নম্বরে কি আছে দেখো? 7 নম্বরে আছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন এখানে একটু একটা সংশোধনীয় আছে। 7 নম্বরে একটু সংশোধনীয় আছে, সেটা একটু সংশোধন দিতে হবে। 7 নম্বর পরে সবাই পেয়েছে তো? পরমাণু যখন উচ্চতর ঋণাত্মক মৌল, পেয়েছো না? হ্যাঁ, দেখো এই 7 নম্বর হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনে এই প্রবেশ করলাম মাত্র। হাইড্রোজেন বন্ধন কাকে বলে?
তো হাইড্রোজেন বন্ধনের আগে অনেক ভূমিকা, এই হাইড্রোজেন বন্ধন মাত্র শুরু হলো। হাইড্রোজেন যখন উচ্চতর ঋণাত্মক মৌল, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, একটু সংশোধন দাও, ওখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, এটা হবে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা একটু ঠিক করো, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন কেটে দাও। হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে তখন যৌগটি কি হয়? ফুলার হয়। তখন যৌগটি তোমার ফুলার হবে। এই হাইড্রোজেন যখন এই ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করে তখন যৌগটি কি হয়? ফুলার হবে। কেন ফুলার হবে তোমরা তো জানো, হাইড্রোজেন হচ্ছে 2.1 আর এটা হচ্ছে কত? 4, এটা কত? 3.5, এটা কত? 3.0। তাই এদের সাথে হাইড্রোজেনের তৈরিগত পার্থক্য অনেক অনেক বেশি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা মনে রাখবো কিভাবে হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হবে। হাইড্রোজেনকে যদি কেউ ফোন করে, FON দিয়ে কি হয়? ফোন, ঠিক আছে? এরা কিন্তু অন্য কারোর সাথে হাইড্রোজেন বন্ধন হবে না। হাইড্রোজেন বন্ধন হবে শুধু এই তিনজনের সাথে যারা ফোন করবে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তিনটা মিলে ফোন। এই হাইড্রোজেন যখন এই তীব্র ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করে তখন যৌগটি ফোলার হয়। এই যে ফোলার, ফোলার কি জিনিসটা আমরা জানছি একটু আগে। এই ফোলার হয়, যৌগটি ফোলার হয়, যৌগটি ফোলার হয়। এইরূপ ফোলার অণুসমূহ যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন একটি অণুর হাইড্রোজেন প্রান্তের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে, একটি অণুর হাইড্রোজেন প্রান্তের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এটা হতে পারে, এভাবে হতে পারে, এই যে মনে করো অক্সিজেনের সাথে বন্ধন গঠন করলো, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ধন গঠন করলো, তখনও তো যৌগটি ফোলার হয়, তখনও কি এটা ফোলার। ক্লোরিনের সাথে, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের, এই যে বলছি অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়, নাইট্রোজেনের সাথেও কিন্তু ফোলার হয়। হাইড্রোজেন যখন তীব্র ঋণাত্মক ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করে তখন যৌগটি কি হয়? ফোলার হয়। এইরূপ ফোলার অণুসমূহ যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন একটি অণুর হাইড্রোজেন প্রান্তের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে, কারণ হাইড্রোজেন হচ্ছে তো ধনাত্মক আর অপরটা কি হতে হবে? ঋণাত্মক। যে দুর্বল আকর্ষণ বল তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কিন্তু খুবই দুর্বল, এটা ফু দিলে ভেঙে যায়। কিভাবে? এই যে এখানে অল্প পানি রাখো, তুমি ফ্যান ছেড়ে দাও, পানিগুলো শুকিয়ে গেছে। এই যে সূর্যের তাপে সাগরের অনেক পানি বাষ্প হয়ে উড়ে চলে যায়। কীভাবে চলে যায়? হাইড্রোজেন বন্ধন ভেঙে উপরে উঠে যায় এরা। যাক, এই হচ্ছে মোটামুটি আমাদের হাইড্রোজেন বন্ধন। এখন এই অনেকে ভুল করে, যে মারাত্মক একটা ভুল করে ফেলে, অনেকে মনে করে যে হাইড্রোজেন বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে। তখন তো তুমি আর সায়েন্সের স্টুডেন্ট নাই, আর্টস কমার্সের হয়ে গেলে। সাবধান, হাইড্রোজেন বন্ধনকে কখনো হাইড্রোজেন বন্ধন বলে না। এটা তো সিগমা বন্ধন, একটু আগে আমরা দেখছি সমযোজী বন্ধন। এটা 436 কিলোজুল শক্তি লাগবে এটা ভাঙতে, আর এটা তো মাত্র 42। এটার থেকে এটা 10 গুণ বেশি শক্তিশালী। বুঝতে পারছো তো কিসের সাথে কিসের তুলনা? এটা অনেক দুর্বল কিন্তু এটা অনেক শক্তিশালী। তাই এটা সিগমা, এটা সহজে ভাঙা যায় না, এটা তো সহজে ভেঙে যায়। তা হাইড্রোজেন বন্ধন আর সিগমা বন্ধনকে এক করবে না, ঠিক আছে? তাহলে দেখো আবার এই হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা লেখার আগে আমাদের জানতে হবে ফোলার কি, ফোলারিটি কি। আগে কিন্তু ফোলারিটি না জেনে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা দেওয়াটা ঠিক হবে না। যাক, তাহলে হাইড্রোজেন বন্ধন কি আমরা চিনলাম। এই হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। এবার কিছু অতিরিক্ত প্রশ্ন লিখতে হবে আমাদের। অতিরিক্ত প্রশ্ন লিখবে 53। অতিরিক্ত প্রশ্ন 53। অতিরিক্ত প্রশ্ন নোটে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। অতিরিক্ত প্রশ্ন 53 নাম্বারের উত্তর নেই, সেজন্য এটা একটু লিখে নাও। 26 সাল থেকে আবার চেঞ্জ হচ্ছে সিলেবাস, বই, সেজন্য নতুন করে এখন আর লিখতেছি না, দেখি না কি হয়। অতিরিক্ত প্রশ্ন 53, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। দেখি হাইড্রোজেন বন্ধন কয় প্রকার। হাইড্রোজেন বন্ধন প্রধানত 2 প্রকার। দেখো কি কি।
হাইড্রোজেন বন্ধন দুই প্রকার। একটু দ্রুত লিখে ফেলুন। এক, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন, আন্তঃআণবিক বলতে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনটা আবার কি? আন্তঃআণবিক মানে ইন্টারমলিকুলার, একই বা ভিন্ন যৌগের পৃথক পৃথক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। আন্তঃআণবিক হাইড্রোজেন একই বা ভিন্ন যৌগের পৃথক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। আমরা একটা উদাহরণ দিই, যেমন পানির একটা অণুর সাথে আরেকটা পানির অণুর মধ্যে যে বন্ধন, এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন। এই অণু দুইটা একই যৌগেরও হতে পারে, আবার দেখো ভিন্ন যৌগেরও কিন্তু হতে পারে। যেমন আমি পানির সাথে নিলাম ইথানল বা মিথানল বা অ্যালকোহল। দেখো এখানে এরা দুইটা একই যৌগের অণু, এরা দুইটা ভিন্ন যৌগের অণু। এটা একটা অ্যালকোহল, এটা পানি। যারা কিন্তু পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে তারা পানিতে যৌগিত হয়। অ্যালকোহল পানিতে দ্রবণীয় সময় যৌগ হলে। এই মোটামুটি একটার বেশি অণু থাকলেই, দুইটা অণু থাকলেই এটা আন্তঃআণবিক। এইগুলি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এগুলিকে বলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কিন্তু অন্তঃআণবিক একটা আছে। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা কি? অন্তঃআণবিকটা কি দেখি। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃআণবিক মানে হচ্ছে ইন্ট্রামলিকুলার। নোট কিভাবে নিবে? নোট একটু পরে নাও। একটু দাঁড়াও। এই অন্তঃআণবিক হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তোমরা চিত্রটা আঁকো, আমি একটু আসতেছি 30 সেকেন্ড। অন্তঃআণবিকটা হবে একই যৌগের বা একই অণুর বিভিন্ন অংশের মধ্যে, গঠিত হাইড্রোজেন বন্ধনকে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একই অণুর বিভিন্ন অংশের মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে।
এখন এটার উদাহরণ কি হবে? দেখো এটার উদাহরণটা কি। এই উদাহরণগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় জানতে পারবো। এই যে দেখো, এটা হচ্ছে ফেনল, সাপ তাড়াতে যে ব্যবহৃত হয় কার্বলিক অ্যাসিড, এটা হচ্ছে ফেনল। এখানে একটা নাইট্রোমূলক আছে, নাইট্রোফেনল, টু নাইট্রোফেনল। এখানে যে বন্ধনটা হবে সেটাই হবে অন্ত আণবিক, অন্ত আণবিক হাইড্রোজেন এইচ বন্ড, অন্ত আণবিক। এখানে যে ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় হাইড্রোজেন বন্ধনকে, কিন্তু ডট চিহ্ন দ্বারা, এক এক বন্ধনকে এক এক ধরনের চিহ্ন। এই ডট চিহ্নটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখানে ডট চিহ্ন আছে, এই যে ডট, ডট চিহ্নগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। বন্ধনটা হাইড্রোজেনের সাথে ওই যে ফোন কলের সদস্য, ফোনের সদস্য ক্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকতে হবে। এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন। এখানে কয়টা অণু? এ কিন্তু একজন, একই অণু, একই অণু, সেম অণু। সেম অণুতে হলে অন্ত, কিন্তু ভিন্ন দুইটার মধ্যে হলে আন্ত। যেমন আমরা যে ফুটবল প্রতিযোগিতা, যখন একটা কলেজের সায়েন্সের সাথে আর্টসের সাথে কমার্সের প্রতিযোগিতা হয়, তখন এটাকে বলা হয় অন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা, অন্ত। আর যখন বিএন কলেজের সাথে ব্যবসার সাথে শাইনের সাথে বন্দর, এই এলাকার বিভিন্ন কলেজের মধ্যে প্রতিযোগিতা হয়, এক কলেজের সাথে আরেক কলেজ, তখন হচ্ছে আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা। আন্তর মধ্যে কিন্তু দুইটা কলেজ থাকবে, ভিন্ন ভিন্ন কলেজ থাকবে, ভিন্ন ভিন্ন অণু থাকবে। একই যোগের হতে পারে, এটা অসুবিধা নেই। এই অণু দুইটা একই যোগের হতে পারে, ভিন্ন যোগের হতে পারে, কিন্তু এটা একটা অণু, এটা আরেকটা অণু, এটা আরেকটা অণু। ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন হয় সেটা হচ্ছে আন্ত। কিন্তু এটা তো একজন, একই অণুর ভিতরে হচ্ছে, একই অণুর সায়েন্সের সাথে কমার্সের, আর্টসের সাথে সায়েন্সের, এরকম এই একটাই যোগ, ওইটা একই যোগের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন হয় সেটার নাম হচ্ছে অন্ত। এখন আমরা এই যৌগটার নাম কি একটু জানার চেষ্টা করি। তাহলে অন্ত আর আন্ত আণবিক মোটামুটি চিনতে পারলাম। আমরা দেখি একটু এই যৌগটার নামটা। এই যৌগটা আমি আবারও আঁকছি এখানে। এটা হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড। নাইট্রো, এটা হচ্ছে নাইট্রোমূলক। এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের, এই যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটার নাম কি হবে? দেখো, এই অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো আমরা, এগুলো এখন অবশ্য এটার জন্য শুধু শিখতে হচ্ছে, অর্গানিক এগুলো বিস্তারিত জানবে। এটার সাপেক্ষে এই পজিশনটার নাম হচ্ছে অর্থ মানে একদম নিকটে, এটা একদম নিকটে। অর্থ মানে কি? নিকটে। এই পজিশনটার নাম, এই পজিশন দুইটার নাম হচ্ছে মেটা মানে হচ্ছে অল্টারনেট, একান্তর পজিশন, অল্টারনেট পজিশন মেটা। আর এটা হচ্ছে ফেরা মানে ফার এওয়ে, ফেরা, ঠিক আছে। অর্থ, মেটা, ফেরা। অর্থ মানে একদম নিকটে, এই যে সবার থেকে কাছে। আর মেটা মানে একটা পরে, আর সবচেয়ে দূরেটা কি? ফেরা। এগুলো দিয়ে আমরা যোগের নাম দেব। যেমন এই যে যোগটা আমি লিখলাম, এই যোগটার ওএইচের সাপেক্ষে এই পজিশনটা, এটা নাইট্রো, NO2 এভাবে লিখতে পারি। এটা 1, এটা 2 নাইট্রো ফেনল। কিন্তু আমরা এটাকে বলতে পারি অর্থ নাইট্রোফেনল, ও নাইট্রোফেনল। কিন্তু যদি OH এর সাপেক্ষে NO2টা এই জায়গাটাতে থাকতো, তাহলে এটার নাম হতো 1, 2, 3 নাইট্রোফেনল। 3 নাইট্রোফেনলও বলতে পারবো, অথবা কি বলতে পারবো, এটা কি অর্থ মেটা না ফেরা? অর্থ মেটা, এটা হচ্ছে মেটা নাইট্রোফেনল, অথবা সংক্ষেপে লিখলে M নাইট্রোফেনল। কিন্তু
ওএসের সাপেক্ষে এই NO2টা যদি এই জায়গাটাতে থাকতো, এটা হতো ফেরা, বা 1 2 3 4, এটা এদিক থেকেও 4, এদিক থেকেও 4, কিন্তু এটা এদিক থেকে 3, এদিক থেকে 1 2 3 4 5, যেদিক থেকে কাছে সেদিক থেকে করতে হবে। এটার নাম 4 নাইট্রোফেনল, 4 নাইট্রোফেনল, অথবা এই ফেরা নাইট্রোফেনল, ফেরা অথবা ফি নাইট্রোফেনল। আশা করি বুঝতে পারছি। এবার অর্থ মেটা ফেরা মানে কি? অর্থ হচ্ছে একদম নিকটে, সবচেয়ে কাছে থাকলে এটা অর্থ, আর মেটা হচ্ছে একটা পর হলে মেটা, আর সবচেয়ে দূরে যে থাকে সে হচ্ছে ফেরা। অর্থ মেটা ফেরা, দেখ আমরা চিনতে পারছি মোটামুটি অর্থ মেটা ফেরা। এখন অনেক সময় এভাবেও থাকতে পারে, এ দেখো মনে রাখার একদম সহজ একটা উপায় আছে। এই যে মনে করো এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে এভাবে যোগ করে দিলে ফির মতো লাগে, তাই এই পজিশনের সাপেক্ষে এই পজিশনটা কি প্যারা। এই দুইটা কানেক্ট করলে এম এর মতো লাগে, এই দুইটা হচ্ছে মেটা, এটার সাপেক্ষে এটা মেটা। তোমার কিন্তু যদি এভাবে থাকতো, মনে করো ওএসটা এখানে আছে, তখন অর্থ পজিশন কোনটা হবে? এই দুইটা হয়ে যাবে অর্থ, এই দুইটা অর্থ পজিশন হয়ে যাবে, এই দুইটা হয়ে যাবে মেটা, এটা হবে ফেরা। মানে যেটা সবচেয়ে দূরে, এখান থেকে এটা সবচেয়ে দূরে, ফেরা ফেরা মানে পার হয়। তাই এটা চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু, মানে এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, ঠিক আছে? এটার সাপেক্ষে, এটা এই কার্বনে আছে না, এটার সাপেক্ষে দুইটা পজিশন হচ্ছে অর্থ, এই দুইটা পজিশন মেটা, এটা ফেরা। আর যদি এটা এখানে না থেকে এখানে থাকতো, এই কার্বনে আছে মনে করো মূল শিকলটা, তাহলে এটার সাপেক্ষে এই দুইটা হচ্ছে অর্থ, এই দুইটা মেটা, এটা ফেরা। এই যে এই দুইটা যোগ করলে ফির মতো হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ঘুরতে পারে, এগুলো যে মূল বিষয়, মূল শিকলটা যে সবসময় এখানে থাকবে, মাঝখানে থাকবে এরকম কোনো কথা নেই, এখানেও তো থাকতে পারে, যেগুলো জায়গায় থাকতে পারে। এর পরেরটাই হবে অর্থ। যাক, এই জিনিসগুলো কিন্তু যখন অর্গানিক পড়বে তখন কিন্তু আরও ক্লিয়ার হবে, অনেক যোগ দেখতে পাবে তখন এই অর্থ মেটা ফেরা দিকে। এবার এই যে আমরা এতক্ষণ যা পড়লাম হাইড্রোজেন বন্ধন, এই হাইড্রোজেন বন্ধনের উপর কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দেখো এই হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কি। এই যে তোমার যদি পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসে যে সমযোজী যৌগে, সমযোজী যৌগে, সমযোগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, সমযোগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, উদ্দায়িতা, ডাইমার গঠন, ট্রাইমার গঠন, এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এটার উত্তর হবে হাইড্রোজেন বন্ধন, পোলারিটি। হাইড্রোজেন বন্ধন যদি যৌগগুলো সমযোজী হয়, সমযোজী গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা বা উদ্দায়িতা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করে। যেমন অতিরিক্ত প্রশ্ন, 54 ক H2O তরল, H2S গ্যাস কেন? H2O তরল, H2S গ্যাস কেন? যদি এই প্রশ্নটা করে, কারণ অক্সিজেন সালফার উভয়ে গ্রুপ 16 এর মোল, একই গ্রুপের মোল হলো একটা তরল একটা গ্যাস কেন? এটার আণবিক ভর কিন্তু কম, 18, এটা তো 38, 32 234, এটা অনেক ভারী, ভারী হলো এটা গ্যাস, এটা হালকা হলো তরল, উল্টা। কেন এটা বিশ্লেষণ করো। তবে খ নাম্বার, ইথানল পানিতে দ্রবীভূত হয়, ইথানল পানিতে দ্রবীভূত হলো
ইথেন হয় না কেন? ইথেন হয় না কেন? গ, ইথানলের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক দিতে পারে, স্ফুটনাঙ্ক দিতে পারে, যেটাই বলো, ইথেন অপেক্ষা বেশি কেন? ইথানল অপেক্ষা ইথেন, ইথার দি, ইথানল অপেক্ষা ইথার অধিক উদ্দায়ী কেন? ক ক গ গ দুবার হয়ে গেছে। অ্যাসিটিক অ্যাসিড ডাইমার গঠন করে কেন? ডাইমার গঠন করে কেন? ডাইমার গঠন করে কেন? অথবা একই প্রশ্নটা এভাবে আসতে পারে, দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর 60 না হয়ে 120 হয় কেন? 120 হয় কেন? দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর 60 না হয়ে 120 হয় কেন? HF ট্রাইমার গঠন করে কেন? HF ট্রাইমার গঠন করে কেন? প্রায় শেষ, বরফ পানিতে ভাসে কেন? বরফ পানিতে ভাসে কেন? শেষ প্রশ্ন, অর্থোনাইট্রোফেনল অপেক্ষা অর্থোনাইট্রোফেনল অপেক্ষা ফেরানাইট্রোফেনলের, এই যে অর্থোফেরা এই জন্যই দেখাইছি, অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি কেন? এর বাইরে আরো কিছু উদ্দীপক আছে। এগুলো যেগুলো লিখলাম এগুলো মূলত অনুধাবনমূলক প্রশ্ন মেইনলি, তবে উদ্দীপক থেকে আসলে প্রয়োগ হয়ে যায় আর কি। সব প্রশ্নের উত্তর একটা, উত্তর কি? উত্তর কিন্তু একটাই, হাইড্রোজেন। বুঝা গেছে? এই যে বরফ যে পানিতে ভাসে এটার কারণে কি হাইড্রোজেন বন্ধ? অবাক করা ব্যাপার। ফিজিক্স কিন্তু এই ব্যাখ্যা দিতে পারবে না, বরফ পানিতে ভাসে কেন, বুঝছো? এটা কেমিস্ট্রি দিতে পারবে, ভিতরের বিষয়গুলো বাইরে ফিজিক্স, ভিতরে কিন্তু কেমিস্ট্রি, হাইড্রোজেন। প্রত্যেকটা প্রশ্ন উত্তর এইভাবে যারা শিখবে তাদের জন্য কেমিস্ট্রি সহজ এবং সিলেবাসও কম। নাইলে তৃতীয় অধ্যায় অনেক বড় মনে হবে, কিন্তু আমি মাত্র 12টা আইটেম আছে তৃতীয় অধ্যায়ে, 12টা, জাস্ট 12টা আইটেম, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এভাবে যদি তুমি জাস্ট 12টা আইটেম সম্পর্কে জেনে দাও, যে কোনো হাজার প্রশ্নের উত্তর, হাজার প্রশ্ন উত্তর তোমার কাছে কোনো প্রশ্নই না, মনে হবে কয়েকটা প্রশ্ন। আচ্ছা, তোমাদের বন্ধের ঘোষণাটা তো দিই নাই। শনিবার বন্ধ থাকবে, নির্বাচন উপলক্ষে রবিবার বন্ধ থাকবে, ঠিক আছে? আর ওই ব্যবসা কলেজের শুক্রবারে ক্লাসটা শুক্রবারে হচ্ছে না, কেমন? এই শুক্রবারে হবে না। তোমরা সোমবারে আসবে যথারীতি, সোমবার থেকে সব কিছু চলবে, সোমবার থেকে যথারীতি সব কিছু চলবে। আর গ্রুপে আমি ঘোষণা দিয়ে দেবো। আর যারা নতুন গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে নেবে, যারা এখনো নতুন গ্রুপে যুক্ত হয়নি। হ্যাঁ, আজকে কিছু বলো না।